কিন্তু না, এইটুকুতেও শান্তি পূর্ণ হবে না। রাত চায় আরও শাস্তি দিতে। তাই বাঁকা হেসে পাশ থেকে পানির বোতল নিয়ে পুরোটা পানি মেঘলার চোখে ঢেলে দেয়। চোখ পিটপিট করে গুটিয়ে বসলো মেঘলা। রাজ বলে, এইটুকুতে অজ্ঞান হলে চলবে না। জান, আরও একজন তো বাকি আছে। মেঘলা ভয় কাতর কণ্ঠে বলে, ওরা তো কিছু করেনি, ওদের মারছো কেন? ছেড়ে দাও ভাইয়া প্লিজ। আমি আর কারোর সাথে কথা বলবো না। রাজ আরও রেগে যায় এবার। রেগে গিয়ে মেঘলার গাল চেপে ধরে বলে, জ্বলছে খুব? কেন রে? ভালোবাসতে বুঝি? ছাড়বো না কাউকে। আর ওই ছেলের হাত ধরেছিলি কেন? বলি অচেতন অবস্থায় পড়ে থাকা ছেলেটির হাতে আঘাত করতে থাকে। মেঘলার চোখ খিচে বন্ধ করে ফেলে। রাজ গিয়ে মেঘলার সামনে বসে বলে, চোখ খুলো জান। মেঘলা খুলল না, আরও খিঁচে বন্ধ করে ফেলে। রাজ আবার বলে, খুলতে বলছি তো, খুল। মেঘলা খুলল না। রাজ এবার রেগে চেঁচিয়ে বলে, খুল। মেঘলা এক ঝটকায় চোখ খুলল। রাজ হেসে বলে, ভেরি গুড। এবার যদি চোখ বন্ধ করিস তাহলে শাস্তি আরো ভয়াবহ হবে। মেঘলা আবারও কিছু বলল না। রাজ উঠে গিয়ে আর একজনের পেটে ছুরি ঢোকায়। মেঘলার বান্ধবী প্রিয়ার বয়ফ্রেন্ডের পেটে বাজেভাবে ছুরি ঢুকিয়ে সেটা আবার বের করে। আবার হাতে আঘাত করতে থাকে, যে হাত দিয়ে মেঘলাকে ধরেছিল। মেঘলা সব সহ্য করতে পারছে না। এত খারাপ মানুষও হয় যে মানুষ খুন করতে পারে, অন্তত সে কাউকে ভালোবাসতে পারে না। রাজ বৈজাসিক হেসে মেঘলার সামনে এসে রক্তাক্ত ছুরিটা মেঘলার হাতে চেপে ধরে। এই হাতে ছেলেটা ধরছিলি তাই না? বলে আরও জোরে চেপে ধরে। গল গল করে রক্ত পড়ছে। একটা সময় আবারও জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায় মেঘলা। চোখে আলো পড়তেই চোখ খুলল মেঘলা। তখনের কথা মনে পড়তেই ধরফড়িয়ে উঠে বসে, কোথায় আছে তা দেখার জন্য। আশেপাশে তাকিয়ে দেখে ও নিজেই ঘরে আছে। আর সকাল হয়ে গেছে। রাতের কথা মনে পড়তে ডুকরে কেঁদে ওঠে। কাল রাতের দৃশ্য যেন কখনো ভুলতে পারবে না। সেদিনের পর থেকে রাজের থেকে দূরে দূরে থাকে। রাজকে দেখলেই আরও অসুস্থ হয়ে পড়ে। জোর করেও রাজ মেঘলার কাছে থাকতে পারে না। একসময় রাগে ক্ষোভে ব্যর্থ হয়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেয়। আগে থেকেই সব ঠিক ছিল। আর রাজ ভেবেছিল মেঘলার সাথে কাবিন করে যাবে। কিন্তু মেঘলার মানসিক সমস্যা আরও বাড়ছিল। তাই ডাক্তারের কথা মতো মেঘলার কাছ থেকে দূরে চলে যায়। রাজ যাওয়ার পর মেঘলার ওপর অত্যাচার আরও বেড়ে যায়। রাজের মা কথায় কথায় ছেলে দূরে যাওয়ার দোষে মেঘলাকে মারে। তবু নিজেকে ঠিক রেখে সে বাড়িতে সব সহ্য করে, শুধুমাত্র পড়াশোনার জন্য। রাজ চলে যাওয়ার 3 বছরের মাথায় মেঘলাকে একটা মাদক ব্যবসায়ীর সাথে বিয়ে ঠিক করে, রাজকে না জানিয়ে। বিয়ের দিনই বাড়ি থেকে পালায় মেঘলা। বর্তমান। কিছু আওয়াজ পেয়ে অতীতের ভাবনা থেকে ফিরল মেঘলা। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। শোভনের অপেক্ষায় বসে আছে মেঘলা। ওর ডাক্তার সাহেব আসবে, ওকে নিয়ে যাবে এখান থেকে। কিন্তু আদৌ কি শোভন নিয়ে যেতে পারবে? রাজ বেশ কিছুক্ষণ পর মেঘলার কাছে এসে শান্ত কণ্ঠে বলে, তোকে কত খুঁজেছি জানিস? সেই দিন বৃষ্টি রাতে আহানার ওয়ালপেপার তোর আর আহানার ছবি দেখে বেশ চমকে গেছিলাম। আহানার সাথে তোর কি করে দেখা হলো? ও কি তোকে পালাতে সাহায্য করেছিল? কিন্তু ওর সাথে তোর পরিচয় হলো কি করে? রাজের প্রশ্নের উত্তর দিল না। তবে মেঘলাও বেশ অবাক হলো, রাজ আহানাকে কি করে চেনে? আর আহানার সাথে রাজের কি পরিচয়? রাজ আহানাকে চেনে মানে শোভনকেও চেনে। মেঘলার উত্তর না পেয়ে রাজ আবার রাগী রাগী কণ্ঠে বলে, উত্তর দিচ্ছিস না কেন? আর শোভন, এর কথা বললি কেন তুই? শোভনকে কি করে চিনিস? শোভন আসবে পাকে তোকে নিয়ে যেতে। শুনে রাখ মেঘলা, আমি কিন্তু কাউকে ছাড়বো না। কাউকে না, এমন কি তোকেও না। পারলে ছিলি না, এবার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো বলে দিলাম। মেঘলা এবারও নিশ্চুপ। ও কথা বলতে চায় না এই খারাপ ছেলেটার সাথে। ওর তো চিন্তা হচ্ছে শোভনকে নিয়ে। নিশ্চয় শোভনও খুব রেগে আছে। সেদিন বাড়ি থেকে না বের হলে এত কিছু হতো না। শোভন নিশ্চয়ই আহানার উপরও অনেক রাগ দেখিয়েছে। ইস, ওর জন্য আহানাকে বকা খেতে হচ্ছে। মেঘলাকে এবার চুপ করে থাকতে থেকে রাগ হচ্ছে রাজের। মেঘলাকে এখন মেরে ফেলতে ইচ্ছা করছে। এই মেয়ে তো এমন ছিল না। রাজকে বাঘের মতো ভয় পেত। আর এই মেয়ে আজ ওকে ইগনোর করছে। সহ্য হচ্ছে না রাজের। সবকিছু শেষ করে দিতে ইচ্ছা করছে, সব ধ্বংস করে দিতে ইচ্ছা করছে রাজের। উঠে দাঁড়িয়ে হাঁসফাঁস করতে করতে সামনে থাকা চেয়ারটা নিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় জোরে বাড়ি মারে। আয়নাটা নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। মেঘলা ভয়ে গুটিয়ে বসে, কিন্তু সে ভয়টা চেহারায় ফুটে ওঠে না। কারণ রাজের সামনে ভয়ে কাতর হয়ে থাকলে রাজ আরও আঘাত করবে মেঘলাকে। রাজ আবার মেঘলার সামনে এসে বসে বলে, কি হলো? আমার কথা কানে যাই তোর? আমি প্রশ্ন করছি তো উত্তর দে। আহনা আর শোভনকে চিনিস কিভাবে তুই? শোভনের সাথে তোর কি সম্পর্ক? কে শোভন? বল।
মেঘলা এবার নিশ্চুপ। রাজ আরও হিংস্র হয়ে উঠেছে, হাতের সামনে যা পাচ্ছে সব ভেঙে ফেলছে। রাজের হিংস্রতা দেখে মেঘলার মনে রাজের প্রতি ঘৃণা আর ভয় আবারও বাড়ছে। একটা মানুষ এমন কি করে হয়? রাজ এবার রেগে চিৎকার করে বলে, মেঘ, আমি কিছু জিজ্ঞেস করেছি তো, বল শোভন তোর কি হয়? শোভনের সাথে তোর কি সম্পর্ক? মেঘলা কেঁপে উঠে কিছুক্ষণ চুপ থাকে, নিজেকে শান্ত করে মিহি কণ্ঠে বলে, শোভন আমার স্বামী, শোভনের সাথে আমার বিয়ে হয়েছে। আমি ভালোবাসি শোভনকে, শুনেছেন আপনি? হ্যাঁ, আমি শোভনকে ভালোবাসি। রাজ নিমেষে শান্ত হয়ে গেল। কিছুক্ষণ শান্ত থেকে কথাটা মাথায় ঢুকলো। এক ঝটকায় মেঘলার কাছে গিয়ে গলা চেপে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, মেরে ফেলে দেব। তুই আমার, শুধু আমার। আমি না ফেলে তোকে আমি মেরে ফেলবো, শেষ করে দিব ওই শোভনকে, সব শেষ করে দিব, তোকেও শেষ করে দিব। মেঘলা কষ্টে শ্বাস বন্ধ হয়ে আসে, তবুও নিজেকে শান্ত রেখে মিহি কণ্ঠে হেসে বলে, তবে মেরেই ফেলো, তাও বলবো আমি ভালোবাসি শোভনকেই ভালোবাসি আমি। বলেই চোখ বন্ধ করে নিল। শ্বাস বন্ধ হয়ে আসছে। একটা সময় হাল ছেড়ে দেয় মেঘলা, লুটিয়ে পড়ে নিচে। হসপিটালের করিডোরে বসে আছে শোভন, পাশেই আহানা বসে আছে অশ্রুসিক্ত নয়নে। নিজের প্রতি ওর নিজেরই ঘৃণা হচ্ছে। একজন বাজে খারাপ মানুষকে ভালোবেসেছিল। মেঘলা আইসিইউতে আছে, মানসিক অবস্থা এতটাই খারাপ ওর নিজেরও বাঁচার ইচ্ছে নেই। তাই চিকিৎসা করেও শরীরের কন্ডিশন ইমপ্রুভ করতে পারেনি। 2 দিন যাবৎ হসপিটালে আছে মেঘলা, জ্ঞান এখনো ফেরেনি। সেদিন অনেক খোঁজাখুঁজির পর মেঘলাকে গ্রামের ঠিকানায় খুঁজে পাওয়া যায়। এত ঝামেলার মাঝে কখনো শোভনের মেঘলার গ্রামের ঠিকানা জানা হয়নি। পরে মেঘলার একটা ডায়েরি আছে, সেই কথা মনে পড়তে অনেক খোঁজাখুঁজি করে ডায়েরিটা বের করে বান্ধবীদের নাম্বার পায়। পরে সেই নাম্বারে ফোন করতেই মেঘলার বান্ধবী মেঘলার বাড়ির ঠিকানা দেয়। সেখানে গিয়ে জানতে পারে রাজ মেঘলার বড় চাচার ছেলে, কিন্তু সেখানে গিয়েও রাজকে পায় না। শোভন বাড়িতে এসে আবার সেই ডায়েরিটা মিলে বসে। যদি কিছু জানতে পারে তা ভেবে পুরো ডায়েরিটা পড়ে। প্রথম দিকে শোভন মেঘলাকে দোষারোপ করেছিল, বিয়ে থেকে পালিয়ে এসেছিল দেখে খারাপ ভেবেছিল, কিন্তু পরে ব্যাপারটা মানিয়ে নিলেও এখন সবটা পুরো ধারণাটাই পাল্টে গিয়েছিল। একটা মেয়েকে কতটা টর্চার করেছিল ওরা। আর রাজের প্রতি এতটা রাগ বেড়ে যায় শোভনের, সে গোডাউনের কথা মনে পড়তেই শোভন আবার গ্রামে গিয়ে সেই গোডাউনে যায়, কিন্তু পায় না। তখন শোভন একেবারেই ভেঙে পড়েছিল। কোথায় খুঁজবে মেঘলাকে, আর সব যেন নাগালের বাইরে চলে যাচ্ছে। আর রাজের প্রতি রাগটা আরও তীব্র হয়ে উঠেছে। সেদিনের পর আরও একটা দিন কেটে গিয়েছিল, তাও মেঘলার খোঁজ পাচ্ছিল না। পুলিশরাও বেশ খোঁজাখুঁজি করে। মানসিকভাবে শোভন ভেঙে পড়লেও তা কাউকে বুঝতে দেয়নি। ও যেহেতু একজন ডক্টর, সেদিক দিয়ে সব দিকেই রাখতে হবে। পরের দিন একটা ইমার্জেন্সি সার্জারি পড়ে যায়, যার জন্য ইচ্ছা না থাকলেও যেতেই হয়। আর সার্জারিটা ঢাকা থেকে একটু দূরে একটা হসপিটালে ছিল। সেখানে গিয়ে সার্জারি শেষ হওয়ার পর অপারেশন থিয়েটার থেকে যখন বের হয়, তখন রিসেপশনে রাজকে দেখতে পায়। রাজকে দেখে শোভনের রাগ আরও চাড়া দিয়ে ওঠে। সেখানেই রাজকে অনেক মারে। হঠাৎ আক্রমণে রাজও কিছু করতে পারেনি। এত মারার পরও রাজ মেঘলার কথা কিছুই বলেনি। মেরে ফেললেও সে তার কথা কিছুই বলবে না। এমন মারামারিতে সেখানে প্রায় ভিড় জমে গিয়েছিল। তখনই নার্স রাজকে এসে বলে, আপনার পেশেন্টের অবস্থা ভালো নয়। তখন শোভনের খটকা লাগে। নার্সের সাথে গিয়ে মেঘলাকে ওই অবস্থায় দেখে শোভন অবাক হয়ে গিয়েছিল। কি অবস্থা হয়ে গেছে মেয়েটার। নিজেকে শান্ত করে ডক্টরকে জিজ্ঞেস করার পর জানতে পারে যখন হসপিটালে মেঘলাকে আনে তার হাত পা ঠান্ডা ছিল। তারা ভেবেছিল হয়তো দুর্বলতার কারণে পড়ে গলার কাছে হাতের ছাপ পেয়ে বুঝতে পারে কেউ হয়তো গলা টিপে ধরেছিল। সে কথা শুনে শোভনের আরও রাগ উঠে যায়। রাজকে গিয়ে আর এক ধাপ মারে। তখনই সেখানে আহানা আসে। আহানা জানতো শোভন এখানে আছে। ওর মনের অবস্থা ভালো না, আবার এত দূর এসেছে সার্জারির জন্য, তাই আহানাও এসেছিল শোভন ঠিক আছে কিনা দেখতে। রাজকে ওভাবে পড়ে থাকতে দেখে ভিতরটা কেঁপে উঠছিল আহানার। কি করবে? ভালো তো বাসে, যতই খারাপ হোক একটু তো কষ্ট লাগবে। শোভনকে শান্ত করে আহানা শক্ত হয়ে নিজে থেকেই পুলিশকে ফোন করে, কিন্তু শোভনের রাগ কমেনি। ও আরও শাস্তি দিতে চায় রাজকে নিজের হাতে, কিন্তু এখন ব্যাপারটা এখানেই রেখে নিজেকে শান্ত রেখে নিজের হসপিটালে মেঘলাকে ট্রান্সফার করে। ভালোবাসার মানুষের এমন অবস্থা দেখলে কেউ ঠিক থাকতে পারে না। শোভন ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ছে, তাও শরীরের দিক থেকে শক্ত থেকে সব কিছু করছে। এত চিকিৎসার পরও ইমপ্রুভ না হওয়ায় মনোরোগ বিশেষজ্ঞ দেখালে তিনি বলেন মেঘলা মানসিকভাবে ভেঙে পড়েছে, তার আর মনে বাঁচার আগ্রহ নেই। তাই শুনে শোভন শান্ত হয়ে যায়। মেঘলার প্রতি অভিমান জমে। ওই রাজের জন্য ও বাঁচতে চায় না? ও কি শোভনের কথা ভুলে গেছে? ও কি জানে না যে কেউ ওকে পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো চায়? মেঘলা সুস্থ হলে বোঝাপড়া করবে শোভন। পাশে আহানা বসে আছে। সেদিকে শোভন ঘুরে থমথমে কণ্ঠে বলে, রাগ করেছিস আমার উপর আহান? আহানা ভ্রু কুঁচকে বলে,
কেন? শোভন বলে। আমি রাজকে এইটুকু বলতেই আহানা শোভনকে থামিয়ে দেয়। চোখ মুছে ভাইয়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, তোর কি মনে হয় ওই খারাপ লোকটার জন্য তোর সাথে রাগ করব? ভালোবাসি, কিন্তু ওর প্রতি এখন আমার আর কোনো মায়া নেই ভাই। আমি ওই খুনিটাকে আর চাই না। ওর শাস্তিও পেয়েছে, আমি ভুলতে চাই ভাই। ওই খুনিটাকে আমি ভুলতে চাই। বলে উঠে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায় আহানা। সে অবাধ্য বেহায়া চোখের পানিগুলো আড়াল করতে চায়, আর কাউকে দেখাতে চায় না। ভুল মানুষকে ভালোবেসেছে, ভুল মানুষটাকে চেয়েছে সব সময়। আহানা যাওয়ার দিকে তাকিয়ে শোভন দীর্ঘশ্বাস ফেলে। রাজের প্রতি রাগটা আরও গাঢ় হচ্ছে। শোভন শাস্তি দেবে রাজকে, কঠিন শাস্তি। আজকের দিনটাও কেটে যায়। মেঘলা একই অবস্থা, সারাক্ষণ অক্সিজেন দেওয়াই থাকে। গলা চেপে ধরে অনেক ক্ষত তৈরি হয়েছিল, আঁচড় লেগে গিয়েছিল। সেখানে হাত দিয়ে স্পর্শ করে ভালোবাসার পরশ এঁকে দিল শোভন। 3 দিন যাবৎ হসপিটালে আছে মেঘলা। সবকিছু ও নিজেই করে, নার্সও ঢুকতে দেয় না। পাশে একটা চেয়ারে বসে চ্যানেল লাগানো হাতটা আলতোভাবে ধরে বলে, খুব ভালো লাগছে তোমার আমাকে কষ্ট দিয়ে। ভালো তো লাগবে। তুমি তো চাইতে আমি কষ্ট পাই। তোমাকে কষ্ট দিয়েছি কিনা তার রিভেন্স নিচ্ছ? শুনছো মেয়ে, ভালো নেই। আমি ভালো নেই। আমার যে তোমাকে চাই খুব করে। আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারি না। আমার যে কষ্ট হচ্ছে তুমি কি বুঝতে পারছো? না, বুঝবেই বা কিভাবে? তুমি তো আমাকে কষ্টে দেখে আনন্দ পাচ্ছ, পৈশাচিক আনন্দ, তাই না? শোনো রকমে, তোমাকে ভালো হতে হবে নিজের জন্য নয়, আমার জন্য। আমার তোমাকে প্রয়োজন। আমি ভালো থাকার জন্য আমার তোমাকে প্রয়োজন। তোমার কথা না শুনে আমি থাকি কি করে বলো তো? যে হাসির মায়া আমাকে ফেলেছিলে, সে হাসি না দেখে আমি কি করে থাকি বলো? হঠাৎ কাজের ফাঁকে তোমার বকা বকা কথা না শুনে আমি থাকতে পারছি না যে। আমাকে পোড়াচ্ছ তো। এই শাস্তির কতটা ভয়ঙ্কর তুমি জানো? তুমি আমি শাস্তি দেব, কঠিন থেকে কঠিন শাস্তি দেব। প্রায় 3 দিন পর চোখ খুলল মেঘলা। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচ কালো হয়ে গেছে। চোখের সামনে শোভনকে দেখে ঝাপটে পড়ে। ওর উপর সব দুঃখ কষ্ট নিংড়ে দেয় শোভনের বক্ষ পিঞ্জরায়। ভেবেছিল আর শোভনকে দেখতেই পাবে না, রাজ ওকে মুক্ত দেবেই না। চোখ খুলে ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখে আর ঠিক থাকতে পারেনি। কিন্তু সবকিছুর মাঝেও কেমন গুমোট পরিস্থিতি রয়ে গেল। শোভন শক্ত হয়ে বসে আছে। বদরাগে ডাক্তারটা তাহলে সব জেনে মেঘলাকে মেনে নিতে পারছে না, তাই এমনভাবে আছে। শোভন তাহলে ওকে ভুল বুঝেছে। বুকে তীব্র ব্যথা হলো মেঘলার। বুক থেকে মুখ সরিয়ে শোভনের মুখের দিকে তাকিয়ে হাবভাব বোঝার চেষ্টা করে। আবার শোভনের বুকে মুখ গুঁজে ইচ্ছা মতো কাঁদল। ভুলভাল চিন্তা মেঘলার মাথায় ঘুরছে। শোভন কি মেঘলাকে ছেড়ে দেবে? আর ভালোবাসবে না ওকে ওর ডাক্তার সাহেব? তা ভেবে আরও কাঁদলো। কাঁদতে কাঁদতে শোভনের এপ্রনটা ভিজে গেছে। বুকের দিকে শোভন বিরক্তি নিয়ে একবার ওর বুকের দিকে তাকালো। এই মেয়ের জন্য কি দুদণ্ড অভিমান করেও থাকতে পারবে না? এভাবে কাঁদলে শোভন নিজেকে ঠিক রাখতে পারবে? তবুও শোভন নিজের সিদ্ধান্ত অটল রইল। রাজের জন্য ও বাঁচতে চাইছিল না। না, কথা বলবেই না এই মেয়ের সাথে। শোভনের বুক খামচে ধরে কান্না সিক্ত কণ্ঠে বলল, এই ডক্টর কথা বলছেন না কেন? আমি সুস্থ হয়েছি দেখে আপনি খুশি হননি, নাকি সবটা জেনে গেছেন তাই আমাকে ছেড়ে দিবেন? বিশ্বাস করেন, আমি রাজকে কখনোই পছন্দ করতাম না। শোভন বিড়বিড় করে বলে, সাথে কি মেয়েকে আমি স্টুপিড বলি? রাগ করেছে কি নিয়ে আর বলছে কিসের কথা? স্টুপিড কোথাকার। শোভনের উত্তর না পেয়ে কান্নার পরিমাণ আরও বেড়ে যায় মেঘলার। মেঘলা আরও জোরে খামচে ধরে বলে, এ বদরাগী ডক্টর, চুপ করে আছিস কেন? হ্যাঁ, কি ভাবছিস আমাকে ছেড়ে দিবি? আমাকে আর ভালোবাসবি না? শুনে রাখ কান খুলে, আমাকে ছেড়ে দিলেও আমি যাব না, তুই আমার। শোভন অবাক হয়, এই মেয়ে ছেড়ে দেওয়া পর্যন্তও চলে গেছে, আবার তুই করে বলছে। চোখ খুলেই শরীরের জোর বেড়ে গেছে। বাহ, কি উন্নতি! শোভন আবার বিড়বিড় করে বলে, এই মেয়ের উপর দেখছি অভিমান করা যাবে না। কি বাচ্চামো শুরু করেছে স্টুপিড মেয়ে? শোভন চুপ করে থাকায় মেঘলার কান্নার পরিমাণ বেড়ে যাচ্ছে। একসময় হিঁচকি উঠে যায়। এখন এই মেয়েকে চুপ না করলে আরও অসুস্থ হয়ে পড়বে। তা ভেবে পকেট থেকে ফোন বের করে আহানাকে ফোন করে বলে, আহান, তুই কোথায়? আসতে পারবি একটু হসপিটালে? মেঘলার জ্ঞান ফিরেছে। আহানা হসপিটালের বাইরেই ছিল, তাই আসতে দেরি হলো না। শোভন নিজের বুক থেকে মেঘলাকে সরিয়ে ঠিক করে বসিয়ে আহানাকে বলে, আহান, ওকে বলে দে ভুলভাল চিন্তা মাথা থেকে সরাতে। ও আমার বউ, ওকে আমি ছাড়তে যাবো কেন? ওর মতো আমি ভাবছি নাকি যে অন্যের জন্য নিজে মানুষকে কষ্ট দিব? বলেই মেঘলার প্রেশার চেক করে। ইঞ্জেকশন দিয়ে বড় বড় পায়ে বেরিয়ে যায়। শোভন যেতেই মেঘলাকে আহানা সবটা বলে। তারপর মেঘলা বুঝতে পারে রাগী ডাক্তারটা ওর ওপর অভিমান করে আছে।
আর এই অভিমান ভাঙতে মেঘলার অনেক কাঠ কয়লা খোয়াতে হবে। তা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। 7 দিন পর মেঘলাকে বাড়িতে আনা হলো। এখন সুস্থ মেঘলা। শোভনের অভিমান এখনো ভাঙেনি। এতদিন অনেক চেষ্টা করেছে মেঘলা শোভনের সাথে কথা বলার, কিন্তু শোভন কথাই বলেনি। আজও রিলিজ হওয়ার পর মেঘলা সাথে শোভন আসেনি। আহানা আর শোভনের মা মেঘলাকে বাড়িতে নিয়ে এসেছে। ফ্রেশ হয়ে সবার সাথে ড্রয়িং রুমে বসে আছে মেঘলা। আজও আহানা ওর ফ্ল্যাটে ফিরতে চেয়েছিল, শোভনের মা জোর করে এখানেই রেখেছে। সবাই যখন খোঁজ মেজাজে খোঁজ গল্পে মগ্ন, তখন শোভন হসপিটাল থেকে ফিরল। বৈঠকখানার গল্পের দিকে নজর না দিয়ে নিজের মতো করে উপরে চলে যায়। শোভন যেতেই আহানা ইশারা করে বলে, আই ঘরে দিয়ে আসি, এখন একা কথা বলে দেখ। মেঘলা হতাশ হয়ে বলে, না আপু, এখন আমি ভুলেও যাব না। দেখে মনে হলো আবহাওয়া গরম, এখন গেলে হয়তো কানের নিচে দু একটা পড়তেও পারে। আহানাও আশাহত হয়ে বসে রইল। কিছুক্ষণ পর ফোন স্ক্রোল করতে করতে শোভন নিচে নেমে এলো। বড় সোফাটায় মেঘলা একা বসেছিল, দূরত্ব বজায় রেখে সেখানে বসে। তখনই আহানা থমথমে গলায় বলে, রাত জেল থেকে পালিয়েছে ভাই। আহানার কথায় প্রত্যুত্তর দিল না শোভন। চেহারার ভাবভঙ্গিও পাল্টালো না। মেঘলাই কথাটা শুনেই ঘাবড়ে যায়, কিন্তু আহানা মেঘলার হাত চেপে ধরে। আহানা মেঘলার হাত চেপে ধরে, কিন্তু আহানা আবার শোভনের দিকে আড়ষ্ট হয়ে তাকালো। অদ্ভুত তো, শোভন এমন করে বসে আছে কেন, যেন কিছুই হয়নি। রাজ পালিয়েছে শুনেও শোভন স্বাভাবিকভাবেই বসে আছে। দেখে অবাক হলো আহানা। কি হলো আবার এই ছেলে? শোভনের মা কিছু বলবে এর আগে শোভন স্বাভাবিকভাবে ফোনের দিকে চোখ রেখে মাকে বলে, 2 দিনের মধ্যে পারিবারিক নামে বিয়ের ব্যবস্থা করো মা। বলি ফোনটা পকেটে রেখে মায়ের দিকে তাকালো। শোভনের এমন ঠোঁটকাটা কথাবার্তা শুনে সবার চোখ বেরিয়ে আসার উপক্রম। এটা শোভন তো নাকি অন্য কেউ, তা ভেবে আহানা অবাক। শোভনের মা তো বিড়বিড় করে বলল, আমার ছেলেটা এমন নির্লজ্জ বিয়ে পাগল হলো কবে থেকে? মেঘলা শোভনের কথায় অবাক না হলেও বেশ লজ্জা পেয়ে যায়। ওর এমন আচরণেও অবগত, কিন্তু সকলের সামনে এমন দুদিকের মাঝে নিজের বিয়ের কথা বলেছে ছেলে। লজ্জায় মেঘলার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে। সবার এমন বিস্ময় চেহারা দেখে শোভন বলে, কি হলো? সবাই এমন অবাক কেন? আমি কি চমকানোর মতো কিছু বলেছি? শোভনের কথায় সবাই স্বাভাবিক হয়ে বসলো। শোভনের বাবা গলা খাকারি করে বলে, 2 দিনের মধ্যে কি করে সম্ভব? এ বিয়েটা তো দিচ্ছি শুধু সামাজিক নিয়মের জন্য, এমনি তো তোমাদের বিয়ে হয়ে গেছে। এতে আস্তে ধীরে করলে আমার মনে হয় ব্যাপারটা ভালো হবে। শোভন বলে 2 দিনের মধ্যে বলেছি, যেহেতু 2 দিনের মধ্যে, তাছাড়া এর পরের আমার সময় নেই। বলে মেঘলার হাত ধরে উপরের দিকে হাঁটা দেয়। তাতে মেঘলা আরো লজ্জা পেয়ে যায়। এই ছেলের লজ্জা বলে তো কিছুই নেই, কিন্তু মেঘলার তো আছে। কি নির্লজ্জের মতো আচরণ বাবা। মেঘলা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আল্লাহ, সুতার থুড়ি, রশি ফেলো, উঠে যাই। গোধূলি তখন। বারান্দায় সোফায় বসে বইতে মগ্ন। শোভন পাশে বসে ফোন ঘাঁটছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। গলার টাইটা হাত দিয়ে ঢিলে করে রেখেছে। ঘাম জড়ানো শার্ট নিয়ে এখানে এসে বসেছে। ঘরে এসিতে সমস্যা হয়েছে, সেখানে মিস্ত্রি ঠিক করছে, তাই হসপিটাল থেকে এসে এখানেই বসে পড়েছে। বারান্দার মুক্ত হাওয়ায় শরীর নিমেষে ঠান্ডা করে তুলেছে। ঘামাক্ত শার্টটাও শুকিয়ে আসছে। মেঘলা এখন খেয়াল করলে ওর পাশে যে কেউ বসে আছে। বই হাতে থাকতে তো কোনো দিকেই মন থাকে না এই মেয়ে। বই থেকে মুখ সরিয়ে শোভনের দিকে তাকিয়ে মিহি হাসলো। শোভনের চোখ তখনও মোবাইলে। ছেলেটা এখনো অভিমান করে আছে ওর ওপর। আজ বাদে কাল দ্বিতীয়বারের মতো বিয়ে। তবু এই বদরাগীর ডাক্তার অভিমান কমবেই না। এবার মেঘলাকে কিছু করতেই হবে। দুষ্টু হেসে উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিচ্ছে। শোভন একবার চোখ ঘুরিয়ে মেঘলার দিকে থমথম হয়ে তাকালো। পরক্ষণে চোখ সরিয়ে উঠে বারান্দার এক কোণে গিয়ে দাঁড়ালো। মেঘলা সেখানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে উঠে গিয়ে শোভনের সামনে গিয়ে নিজের কোমরে 2 হাত দিয়ে বলে, এবার একটু বেশি হয়ে যাচ্ছে না ডক্টর সাহেব? এত অভিমান করার মানেটা কি? এখন তো দেখছি মরে গেলেই ভালো হতো। অন্তত আপনার আকাশ সমান অভিমান তো দেখতে হতো না। বলেই নিজের মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরতে হবে এর আগেই শোভন হাত ধরে চেপে নিজের দিকে ঘুরিয়ে গাল চেপে ধরে বলে, আরেকবার এই কথা বলবে তো খবর করে দেব। মাথা ঠিক আছে তোমার? কি বলছো? কিছু বলল না মেঘলা। শোভন থেকে নিজেকে ছাড়িয়ে ঘুরে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তা থেকে শোভন বিড়বিড় করে বলে, এই মেয়ে আমার রাগ ভাঙাতে এসে নিজে রাগ করে রইল। কি মেয়ে রে বাবা। শোভন মেঘলাকে আবার নিজের দিকে ঘুরিয়ে ফিসফিস কণ্ঠে বলে, আমার রাগ ভাঙানোর স্টাইল তোমার মতো আনরোমান্টিক না। আশা করি তুমিও চাও না ঘরে এতগুলো লোকের সামনে আমি আমার স্টাইলে তোমার রাগ ভাঙাই। চাও? চাইলে বলো, আই এম স্টিল রেডি। বলেই বাঁকা হাসলো শোভন। মেঘলা শোভনের কথা শুনে বড় বড় চোখে কিছুক্ষণ শোভনের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পারে। ঝাপটে ধরে শোভনকে বুকে মুখ লুকিয়ে বলে, ডক্টর সাহেব, দিন দিন আপনি ঠোঁটকাটা হয়ে যাচ্ছেন। আজ তো অসভ্য হয়ে যাচ্ছেন, তা কি আপনি জানেন?
শোভন কিছু বলল না, প্রসন্ন হেসে মেঘলাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে। বদলের এমন প্রেমময় মুহূর্তে দূর আকাশে সূর্যটাও যেন লজ্জা পেয়ে মুখ লুকালো, আর চারপাশটা সন্ধ্যার মিষ্টি আঁধারে ঢেকে গেল। সাঁঝের বেলার আঁধারটা আজ তোমার আমার, অন্তিম সূর্যের শেষ আলোটা না হয় লাজেই হারাক। বৈঠকখানায় বসে টিভি দেখছে আহানা আর মেঘলা। শোভন বসে আছে, তবে টিভির দিকে খেয়াল নেই, বই পড়ছে। বাড়িতে নানান কাজের মাঝেও শোভন কোনো কাজেই হাত লাগায় না, এমনকি বউকেও করতে দেয় না কিছু। কাল বিয়ে, তাই তো জোর চলছে। সব কাজের মাঝেও শোভনের মা ছুটে এসে শোভনকে বলে, সকালেও তোকে বললাম মেয়ে দুটোকে নিয়ে শপিংয়ে যেতে গেলি না, এখনও কি যাবি না? বিয়ে কি করবি পুরান কাপড় পরে? চাচির সায় পেয়ে আহানাও ফোড়ন কেটে বলে, হ্যাঁ, কাল তো বিয়ে, শপিংয়ে কি যাবি না? তুই না যাস, আমি আর মেঘলা যাই। যেমনভাবে বসে আছিস লাগছে বিয়েটা কাল না আরও 1 মাস পর। শোভন বইটা সাইডে রেখে বিরক্ত নিয়ে বলে, উফ আহান, বিরক্ত করিস না তো। তোর দরকার হয় তুই যা, আমি চালাচ্ছিস কেন? আহানাও বিরক্ত গলায় বলে, তোকে বলিনি আমি? মেঘলার কথা বলেছি, ওকে নিয়ে যাই। কাল বিয়ে বাড়িতে এত মানুষ আসবে, অথচ বিয়ের শপিংই হয়নি। শোভন বলে। মেঘলা এখানে শপিংয়ে যাবে? ইম্পসিবল, আমার বউকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। শোভনের এমন সংকোচীন কথায় মেঘলা লজ্জায় মিহিয়ে গেল, আর আহানা আর ওর মা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এ ছেলে সত্যি নির্লজ্জ হয়ে গেছে। তবুও ইতস্ততা কাটাতে আহানা দাঁত চেপে বলে, ভাই, তোর বউকে পাঠাবি না? তাহলে কাল এত মানুষের সামনে তোর বউ পড়বে কি? শোভন একই ভঙ্গিতে বলে, তা নিয়ে তোকে ভাবতে হবে না, যা দরকার ঘরে এসে পড়বে। তুই বসে চিপস খা, টিভি দেখ। বলে আবার বই পড়ায় মন দিল। ছেলের কথা শুনে শোভনের মা স্বস্তির শ্বাস নিয়ে আবার অন্য কাজে চলে গেল। টিভির চ্যানেল পাল্টাতে কিছু একটা ভেবে আহানা থমথমে গলায় বলে, ভাই, রাজের খবর পেয়েছিস? কোথায় গেছে জানিস? শোভন উত্তর দিল না। মেঘলা প্রশ্নসূচক চাউনি দিয়ে শোভনের দিকে তাকিয়েছিল। তখনই নিউজ চ্যানেলের নিউজের শব্দে আহানা মেঘলা দুজনেই টিভির দিকে তাকায়। সেখানে জেলা থেকে পালানো খুন আর কিডন্যাপিং এর আসামি রাজের অচেতন দেহ পাওয়া যায় তার গ্রামের পরিত্যক্ত গোডাউনে। রাজ পালানোর পর পুলিশ খোঁজাখুঁজির পর সেখানেই রাজকে পায়। গোডাউনটার পাশে কেমিক্যাল ফ্যাক্টরি ছিল, সেখানে আগুন লাগার কারণে এই গোডাউনটা পুড়ে যায়। সেই ফ্যাক্টরিতে আগুন লাগার পিছনেও রাজের হাত ছিল, পুলিশ এটাও জানতে পারে। রাজের শরীরে কিছু কিছু অংশ পুড়ে গেলেও রাজের কিছু হয়নি, তার চিকিৎসা চলছে। তা দেখে মেঘলার মুখের কোণে হাসি ফুটে ওঠে। অস্পষ্ট কণ্ঠে বলে, বাপ বাপ কেউ ছাড় না। অস্পষ্ট কণ্ঠ হলেও আহানা আর শোভন কারু কান এড়ায়নি। আহানা মূর্তির ন্যায় বসে আছে, তার সবকিছু যেন থমকে যাচ্ছে, আর শোভনের ঠোঁটের কোণে ফুটে ওঠে রহস্যময় হাসি। তার সবার আড়াল হলেও আহানার চোখে এড়ায় না। কিছুক্ষণের মাঝেই শোভনের মা ডাকতে মেঘলা উঠে চলে যায়। মেঘলা যেতেই আহানা শীতল গলায় প্রশ্ন করে, ভাই, রাজের এমন অবস্থা কি করে হলো? শোভন এবার হাসলো, রহস্যময় হাসি, যা ইঙ্গিত করছে গভীর রহস্যময় কিছু। শোভনের হাসি দেখে আহানা অবাক চাউনি দিল। ও জানতো ওর ভাই কেমন, তবুও শোভনের মুখ থেকে শুনতে চায়, তাই আবার বলে, বললি না ভাই, রাজের এমন অবস্থা কি করে হলো? শোভন আবার একই ভঙ্গিতে এসে বলে, ওই যে মেঘলা বললো না, বাপ বাপকেও ছাড়ে না। এটাই হয়েছে। বলে উপরে উঠে যাওয়ার জন্য পা বাড়িয়েও আবার আহানার সামনে আসলো। আহানা কিছু একটা ভাবনায় মগ্ন ছিল। শোভনের এমন আশা দেখে কেঁপে উঠল। শোভন তা দেখে শব্দ করে হেসে বলে, ওর শাস্তিও পেয়েছে, আমি তোকে হ্যাপি দেখতে চাই। স্মাইল আহান। বলে হাত দিয়ে ইশারা করলো। আহানা হাসলো না। শোভন আবার বলে, স্মাইল দি। এবার জোরপূর্বক হাসলো আহানা। ও বুঝতে পারলো ওর ভাইটা অনেক রেগে আছে, তাই আহানা না বলেই দি বলল। শোভনও প্রসন্ন হেসে যাওয়ার জন্য আবারও কয়েক কদম এগুলো সিঁড়ির সামনে। সামনে গিয়ে আবার থেমে যায়, ঘাড় ঘুরিয়ে বলে, প্রাণে মারেনি দি, বাঁচিয়ে রেখেছি তোর এই হাসির জন্য। সারাদিন এত নিয়মকানুন, কাজ আর বন্ধু বান্ধবদের হট্টগোল, সোর সারাবা পেরিয়ে রুমে ঢুকলো শোভন। রুমে ঢুকেই ফুলে সজ্জিত বিছানার ওপর বউ সেজে ওর জন্য অধীর অপেক্ষায় বসে থাকায় প্রেয়সীর সাথে চোকাচুকি হলো শোভনের। পিছনে ঘুরে দরজাটা লাগিয়ে তেমন অবস্থায় বুকের বাঁ পাশে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানল শোভন। পরক্ষণে আবার স্বাভাবিক হয়ে সামনে ঘুরে বিছানার দিকে এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলে, ইস, অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে না? কষ্ট হচ্ছে নিশ্চয়? আমারই দোষ, বাইরে দেরি করে ফেললাম। তোমার এগুলো পরে থাকতেও তো কষ্ট হচ্ছে, তাই না? উঠো, এসব করে পাতলা কিছু পরে নাও। মেঘলা প্রসন্ন হাসলো। লোকটা ওকে নিয়ে এত চিন্তা করছে তা দেখে ভালো লাগলো মেঘলার। সারাদিন পর দেখা হলো দুজনে। সেই সকালে একবার দেখা হয়েছিল, তারপর আর কারোরই দেখা হয়নি। মেঘলা উঠে দাঁড়ালো। সত্যি এসব পড়ে থাকতে ওর বিরক্ত লাগছে। আয়নার সামনে গিয়ে
শরীর থেকে ভারী জিনিসগুলো খুললো, আলমারি থেকে পাতলা একটা কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সারাদিনের ধকল পর গোসল না করলে থাকতেই পারবে না, তাই এখন গোসল করে বেরোলো। আজ মেঘলা আর লজ্জা লাগছে কেন যেন, অত সেই ছেলের সাথে এতদিন ঘুমিয়েছে। রুমে ঢুকে দেখে শোভন নেই, বারান্দার আলো জ্বালানো। মেঘলাও সেই দিকে গেল। মেঘলা যেতেই শোভন ইশারা করলো দোলনাটায় বসার জন্য। মুচকি হেসে দোলনাটায় বসলো। পাশে চেয়ার টেনে শোভনও বসলো। মাঝখানে কিঞ্চিত দূরত্ব রয়েছে। শোভনও শেরওয়ানি পাল্টে পাতলা পাঞ্জাবি পরেছে কালো রঙের। বসেও কিছু একটা ভেবে আবার রুমের দিকে গেল। রুম থেকে ফিরে এলো 4টে লাল বক্স নিয়ে। বক্সগুলো মেঘলার হাতে দিল না, নিজেই আবার আগের জায়গায় বসে প্রথম বক্সটা খুললো। তাতে দুজোড়া মাঝারি সাইজের কানের দুল। মেঘলার কান থেকে আগের পরানো টোপগুলো খুলতেই মেঘলা শোভনের আনা জিনিসের দিকে তাকিয়ে বলে, এমা, এত জিনিস থাকতেও এগুলো আনলে কেন? শোভন মেঘলার কান থেকে সে টোপগুলো খুলতে খুলতে বলে, আমার বউকে আমি দিচ্ছি, তাতে কার কি? কিছুই না, তবু আগে থেকেই তো মা কত কিছু দিয়েছে। সেগুলো তো মা দিয়েছে, আমি না। আমি চাই আমার উপার্জিত টাকায় কেনা জিনিসগুলো আমার বউ পড়ুক। মেঘলা হাসলো আবারও। আজ নিজেকে পরিপূর্ণ লাগছে। এত ভালোবাসা থাকলে আর কি চাই। শোভন একে একে কানের দুল, গলার চেন, নাকের ফুল আগেরগুলো খুলে নিজে কিনে আনা জিনিসগুলো পরিয়ে দিল। পরানো শেষ হতে মেঘলা ঝুঁকে শোভনের বক্ষস্থলে মিশতে মিনমিনিয়ে বলে, ডক্টর সাহেব, আপনি খুব ভালোবাসি। শোভনও ফিসফিসিয়ে বলে, ভালোবাসি। আজ আকাশের মস্ত চাঁদ উঠেছে। পুরো ঘর আলোকিত করে দুজন কপোতির ভালোবাসার সাক্ষী হয়ে আছে। আজ পূর্ণতা পেল ভালোবাসা। শুরু হলো আবার নতুন পথ চলা। সময় পেরিয়েছে, মানুষ বদলাচ্ছে, ভালোবাসা পাল্লা দিয়ে বেরিয়ে চলেছে। আহনা এখন আর চুপচাপ থাকে না, ফুরফুরে মেজাজে চঞ্চলতা থাকে সবসময়। বিয়ে করেনি এখনো, হয়তো এখনো কারো অপেক্ষায় প্রহর গুনছে। এই ভেবে সে তার ভালোবাসা বুঝবে। দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। মেঘলা 8.5 মাসের অন্তঃসত্ত্বা। আগের থেকে আরো বেশি চঞ্চল হয়ে গিয়েছে। কথা তো আছেই। এমনও সময় যায় সারা রাত বসে একা একা বকবক করে, আর শোভন ওর কোলে মাথা দিয়ে শুয়ে সারা রাত সে কথা শুনে। এক মুহূর্ত বিরক্ত হয় না। এই তো সেই দিনের কথা। সেদিন মেঘলা রাতে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। শোভন হসপিটাল থেকে এসে দেখে ঘুমিয়ে গেছে। 10টায় হসপিটাল থেকে এসে একটু স্টাডি করে রাত 12টায় যখন শুতে যায়, তখনই মেঘলা উঠে বায়না ধরে ও এত রাতে আইসক্রিম আর মিল্ক শেক খাবে। অথচ এই মেয়ে দুধের গন্ধ শুকতে পারে না। ভাগ্যক্রমে আইসক্রিম বাড়িতেই ছিল, তাই বাইরে যেতে হয়নি। নিচে গিয়ে সেগুলো আনতে একটু দেরি হয়ে গেছে। এসে থেকে আলমারিতে যত কাপড় আছে সেগুলো ভিজিয়েছে, তা নাকি সে এত রাতে ধুবে। শোভন জোর করে এনে বিছানায় বসালে দুধ আইসক্রিম ফেলে দেয় রাকে। ওয়াশরুমে গিয়ে কাপড় ধুতে ধুতে তারপর শোভন অসহায় হয়ে বলে, তুমি বসে থাকো, আমি ধুয়ে দিচ্ছি। তুমি ধুলে তো আমাদের প্রিন্সেস কষ্ট পাবে না। মেঘলা সম্মতি জানায়। শোভন রুম থেকে চেয়ার নিয়ে ওয়াশরুমের এক সাইডে রেখে মেঘলাকে বসতে দেয়, আর বেচারা বসে বসে ধোয়া নতুন কাপড়গুলো আবার ধোয়। ধোয়া শেষ হয়ে গেলে মেঘলা এসে শুয়ে পড়ে। শোভনও সব ঠিকঠাক করে মেঘলাকে বুকে নিয়ে ঘুমায়। এই মেয়েটা যে ওর সব, ওর বাচ্চামোগুলোকেই তো ভালোবাসে। শোভন এতে বিরক্ত হবে কোথায়। রাজ 1 বছর হলো মেন্টাল এসাইলামে আছে। রাজ মানসিক সমস্যায় ভুগছে। বারান্দায় বসে মেঘলার মাথায় তেল দিচ্ছে শোভনের মা। তখনই হঠাৎ রাজের কথা মনে পড়ল মেঘলার। আর তেল দেওয়া থেকেই উঠতেই ফোন আনতে চলে যায়। শোভনকে ফোন করে। শোভন ফোন তুলতেই মেঘলা বলে, ডক্টর সাহেব, রাজ ভাইয়া কোথায়? এতদিন পর মেঘলার এহেন প্রশ্নে ইতস্ততায় পড়ে যায় শোভন। কি বলবে এখন? আর এ কথা জিজ্ঞেসই বা করছে কেন? এমের মাথায় আবার অন্য কিছু ঘুরছে নাকি? শোভনকে চুপ করে থাকতে দেখে মেঘলা আবার বলে, বললে না যে রাজ ভাইয়া কোথায়, আর মামা মামি? শোভন আমতা আমতা করে বলে, তোমার মামা মামি গ্রামে আছে, আর রাজ মেন্টাল অ্যাসাইলামে। অবাক হয় শোভনের কথায় মেঘলা। রাজ মেন্টাল অ্যাসাইলামে? আহানা জানে মেয়েটার ভালোবাসা যে গভীর। এতদিনে বেশ বুঝেছে মেঘলা, কিন্তু রাজ মেন্টাল অ্যাসাইলামে কেন? এটাই বোধগম্য হচ্ছে না। মেঘলা অবাক কণ্ঠে বলে, মেন্টাল অ্যাসাইলামে কেন? শোভন বাঁকা হেসে বলে, তুমি বলেছিলে না বাপকেও ছাড়ো না? সেদিনের গোডাউন ব্লাস্টেও বেঁচে গিয়েছিল, তবে মানুষের রোগী হয়ে গেছে। মেঘলা এবার আর অবাক হলো না। ওর সাথে অনেক অন্যায় করছে, তবুও ভাই তো রাজ না মানুক, ও তো মানতো। আর সব চাইতে বড় কথা, আহানা এতটা ভালোবাসা ছেলেটাকে। মেঘলা মিহি কণ্ঠে বলে, আমি আহানা আপুকে নিয়ে সেখানে যেতে চাই। মেঘলার এমন কথায় শোভনের রাগ উঠে গেল। মেয়েটা কি দিয়ে তৈরি? অদ্ভুত মেয়ে। এখন না করলেও এই মেয়ে শুনবে না। শোভন জানে, তবুও শান্ত কণ্ঠে বলে, না, সেখানে তোমাকে আমি নিয়ে যাবো না। এই তো শোভনের কথায় মেঘলার আরো জেদ চড়ে বসলো। আজকাল না শব্দটার মোটেও ভালো লাগে না। যা না করে তা আরো বেশি বেশি করে। মেঘলা জেদ করে বলে, আমি যাব মানে যাব, তুমি না নিয়ে গেলে একাই যাব। ফস করে নিঃশ্বাস ছাড়লো শোভন। মেয়েটা আজকাল বেশি জেদি হয়ে গেছে।
তাই ও নিজেই বলে। না, একা যেতে হবে না, আমি নিয়ে যাব। এসাইলামের সামনে গাড়ি থামতে কাঁপা কাঁপা হাতে দরজা খুলে গাড়ি থেকে নামলো আহানা। কষ্ট হচ্ছে খুব ওর। ভালোবাসার মানুষটার সাথে দেখা করতে এখানে যে আসতে হবে তা ভাবতেই পারেনি আহানা। ভারী শরীর নিয়ে গাড়ি থেকে নেমে দীর্ঘশ্বাস ছাড়লো মেঘলা। আজকাল একটুতেই হাঁপিয়ে যায়। তিনজনই কাঙ্ক্ষিত রুমটির সামনে আসতেই একজন স্টাফ তালা খুলে দিল। তালা খুলতেই আহানা আর মেঘলা ঢুকলো। শোভনের ঠোঁটে রহস্যময় হাসি। ভেতরে যেতেই ধপ করে উঠলো আহানার বুকটা। এক কোণে গুটিসুটি মেরে দেওয়ালে মাথা ঠেকিয়ে ঢুকরে চোখ বন্ধ করে আছে রাজ। আওয়াজ পেয়ে চোখ মেলে দরজার দিকে তাকালো। হঠাৎই নিজের কাছের মানুষটাকে দেখে স্বাভাবিকভাবেই এগিয়ে এলো রাজ। মেঘলা রাজকে দেখে ভয় পেয়ে শোভনের বাহু চেপে ধরে। তা দেখে রাজ তাচ্ছিল্য হেসে বলে, তুমি এসেছো মেঘ, আমার কাছে এসেছো? আসো না আমার কাছে প্লিজ, আসো, আমি তোমায় একটু জড়িয়ে ধরবো। এ কি, তুমি পালাচ্ছ কেন? তুমি আমায় পাগল বলবে মেঘ, সবার মতো? রাজ উত্তেজিত হয়ে পড়েছে। তা দেখে আহানার আরো কষ্ট হচ্ছে। হঠাৎই রাজ আহানার হাত ধরে বলে, আহান, আমার মেঘ আমার ভয় পাচ্ছে আগের মতো, ওকে আসতে বল না আমার কাছে। আমি ওকে চাই আহান, আমার কষ্ট হচ্ছে। আহান, আমার ওকে চাই, শেষ করে দিব, ভেঙে ফেলবো সব। ওই সবানকে আমি মেরে দিব, মেঘলাকেও শেষ করে দিব। ও আমার না তো কারো না। বলে আরো উত্তেজিত হয়ে পড়ে। রুমের জিনিস এদিক ওদিক ফেলে দেওয়া শুরু করে। শোভন মেঘলাকে নিয়ে বাইরে যাবে এর আগেই রাজকে শোভনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়। শোভনের শরীরে ধাক্কাটা না লেগে মেঘলার শরীরে লাগে আর ধপ করে নিচেই পড়ে যায় মেঘলা। ইট পাথরের কৃত্রিম মাটিতে পড়ার ফলে এক কোণে মাথার পিছনটায় লাগে আর কোমরে ব্যথা পায়, যার ফলে ব্লিডিং হতে শুরু করে। তৎক্ষণাৎ শোভনকে মেঘলাকে ধরে পড়ার সময় হাত ফসকে যায়। রক্তে ফ্লোর ভেসে গেছে। শোভন যেন স্নুগ্ধ হয়ে গেছে তা দেখে রাজ আরো উত্তেজিত হয়ে পড়ে। তখনই আনার কথায় হুঁশ ফেরে শোভনের। ভাই, ওর হসপিটালে নিয়ে যেতে হবে ওকে। মেঘলা এখনো চোখ বন্ধ করেনি। শোভনের মাথা কাজ করছে না। ব্যস্ত ভঙ্গিতে বলে, চোখ বন্ধ করবে না জান, চোখ খোলা রাখো। শোভন মেঘলাকে ওঠাবে তখনই রাজ আরো উত্তেজিত হয়ে মেঘলাকে চেপে ধরে এক পর্যায়ে আহানা রাজকে ধাক্কা দিয়ে মারতে থাকে। তখনই ডাক্তার ছুটে এসে রাজকে ইঞ্জেকশন পুশ করে। রাজ আধো আধো চোখ বন্ধ করতে করতে বলে, আমার হিংসতা তোমার প্রতি বরাদ্দ ছিল। আমি তোমার আশেপাশে কাউকে ঘেঁচতে দেখলে আরো হিংস্র হয়ে উঠতাম। অনেক শাস্তিও দিয়েছি তোমায়, কিন্তু সব খারাপের মাঝে একটা সত্য কথা জানো মেঘ, আমি তোমায় ভালোবাসি, আমার তোমাকে চাই। এখনো বলবো, আমার তোমাকে চাই। তুমি আমার প্রণয় স্পর্শী না তো কারো না। মেঘলার কানে হয়তো পৌঁছালো না কথাগুলো। শোভন মেঘলাকে উঠিয়ে গাড়ির দিকে যেতে যায়। তখনই হালকা হালকা চোখ খোলা। মেঘলা মিনমিনিয়ে বলে, ভালোবাসি ডক্টর সাহেব, আমাদের পথ চলা হয়তো এইখানেই শেষ, আর হয়তো দেখা হবে না। আমার বাচ্চাটাকে বাঁচান ডক্টর সাহেব, ওকে বাঁচাবেন প্লিজ। আমি ভালোবাসি আপনাকে। প্রিয় মানুষটার ওপর অভিমান জমলে সে অভিমান ভাঙতে চায় না সহজে। যখন মন বলে না এবার কথা বলা উচিত, তখনই মস্তিষ্ক প্রিয় মানুষটার বলা কথাগুলো মনে করে দেয়। 15 দিন হসপিটাল থেকে 2 দিন আগে বাড়ি ফিরেছে মেঘলা। শোভন মেঘলার সাথে কথা বলা একবারই বন্ধ করে দিয়েছে। এমনকি এখন আর খোঁজও নেয় না। সময় মতো নিজের মেয়ের খেয়াল রাখে, মেয়েকে যত্ন নেয়, মেয়ের সাথে খেলে, মেঘলার সাথে কথা বলে না। এমনকি মেয়েকেও দেয় না মেঘলার কাছে। দেবে কেন? তখন তো খুব বলেছিল বাচ্চাকে খেয়াল রাখতে, ও আর বাঁচবে না। এতদিন হাজার কথা বোঝানোর পরেও মেয়েটা ওকে কষ্ট দিল। এখন বুঝুক কেমন লাগে। সেদিনের কথা মনে পড়তেই রুহ কেঁপে ওঠে শোভনের। বেবি আরও দুদিকে অসুস্থ হয়ে পড়েছিল। দুজনেরই লাইফ রিস্ক ছিল। ও এদিকে কেমন করে দুজনের খেয়াল রেখেছে, নিজের হাতে ডেলিভারি করেছে, আবার বেবির চিকিৎসা, আবার মেঘলার চিকিৎসা করেছিল। সব দিক সামলাতে গিয়ে নিজেই দুর্বল হয়ে পড়েছিল। সুমন কি করবে এরপর কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। মেঘলা অনেকটা অসুস্থ, এখনও এমনি জ্ঞান ফিরলেও অনেকটা দুর্বল। বেবিও অসুস্থ। 8.5 মাসে জন্ম নেওয়ায় ওজন অনেকটা কম ছিল, তার সাথে হার্টও দুর্বল ছিল। তাই বেবিকে অন্য কেবিনে নিয়ে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। মেঘলার জ্ঞান ফিরে নিজের বাচ্চাকে না দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েছিল। তখন সাথে শোভনও ছিল না। বেশি উত্তেজিত হওয়ার কারণে আবার অচেতন হয়ে পড়ে গিয়েছিল। তখন এরপর মেঘলার জ্ঞান ফিরে পুরো 2 দিন পর। জ্ঞান ফেরার পর উত্তেজিত হয়ে পড়েছিল। তখন আহানা বুঝিয়েছে বেবির অসুস্থতার কথা, শুনে আবার উত্তেজিত হয়ে পড়ে। তখন শোভন না পেরে জোরে জোরে থাপ্পড় রেখে বলে, এমন করছে কেন? কেন বাচ্চার প্রতি দরদ হয়েছে? ওই রাজের কাছে যাওয়ার আগে মনে ছিল না? তখন ভাবলে না ওই খুনিটা যদি কিছু করে দেয়? যা হয়েছে তোমার জন্য হয়েছে। বারবার বারণ করার পরও সেখানে গিয়েছিলে। তোমার তখন অবস্থা দেখে কেউ ছিল আমার জানো? হসপিটালে আনার পর যখন ডাক্তার বলল তোমাদের কন্ডিশন ভালো না, তখন আমার কী হয়েছিল বুঝতে পারছো তুমি? আমাকে কষ্ট দিতে তো
ভালোই লাগে তোমার, তাই না? আগের শোধ তুলছ। আমি নয় ভুল করেছিলাম, আমার মেয়েটা, ও কি ভুল করেছে? তুমি তো জানো তুমি আর একা নও, তবুও কেন জেদ ধরে গিয়েছিলে? আমার অত খারাপ অবস্থায় ডক্টরের সাথে আমি অপারেশন থিয়েটারে গিয়েছিলাম শুধু তোমার কথা রাখতে। যখন আমার সদ্য জন্মানো ফুটফুটে মেয়েটাকে কোলানোর পর বুঝতে পারলাম ওর বাঁচার সম্ভাবনা খুবই কম, আমার কি অবস্থা হয়েছিল তুমি বুঝতে পারছো? যাকে ছাড়া আমি এক মুহূর্তেও ভাবি না, যে আমার বাঁচার এক একটা কারণ, যে প্রতিনিয়ত আমার নিঃশ্বাসে থাকে, সে তোমাকে এই অবস্থায় দেখে কিভাবে ছিলাম তুমি জানো? কেন এমন করছো মেঘলা? কেন কষ্ট দিচ্ছ আমায়? সেদিন তোমার বলা কথাগুলো আমার জন্য কতটা কষ্টদায়ক ছিল তুমি কি জানো? আমার কষ্ট দেখে তুমি খুব খুশি, তাই না? তুমি বলেছিলে না বেবির খেয়াল রাখতে, আমি বেবির খেয়াল রাখবো। আমার মেয়ের আশেপাশে তুমি ঘেসবে না। আমি যেমন কষ্ট পেয়েছি তখন তুমিও দেখো কেমন লাগে কাছের মানুষ কষ্ট দিলে। বলেই বড় বড় পা ফেলে বেরিয়ে যায় শোভন। শোভনের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলা। শোভন যাওয়ার পরই মেঘলা আহানার দিকে তাকিয়ে বলে, আপু তোমার ভাইকে বোঝাও না, এমন কেন করছে? আমার বাচ্চাটার আমাকে প্রয়োজন আপু। আমি ভুল করেছি, ক্ষমা চাইছি তো, কেন এমন করছে উনি? তোমার ভাইকে বোঝাও না আপু প্লিজ। এইটুকু বলে মেঘলা ঠুকরে কেঁদে উঠল। আহানা কিছু বলল না। কি আর বলবে, ওর ভাইরা যে এমন ও তো ভালো করে জানে। কিন্তু তখন মেঘলা ওরকম না বললে কি শোভন এমন করতো? তখন নিজের সন্তানের কথা মনে ছিল না। তখন মনে ছিল না আমার বেবিকে আমার প্রয়োজন, শোভনের ওকে প্রয়োজন। তখন তো পাশের মানুষটার কথা না ভেবে এক নাগাড়ে এত কিছু বলে গেছে। সেদিনের পর প্রায় আরও 15 দিন থাকতে হয় মেঘলার বেবিকে। 15 দিন বেবির ওজন প্রায় স্বাভাবিক শিশুদের মতো হয়ে আসে। এখন পুরোপুরি সুস্থ। শোভন নিজেই মেয়ের নাম রেখেছে মেহবিন নূর। সেদিন থেকেই বেবিকে ফিডিং করানো ছাড়া মেঘলার কাছে একটুও দেয়নি শোভন। নূরকে খাওয়ানো শেষ হলেই সাথে সাথেই নিয়ে আসতো শোভন। বাড়িতে আসার পরও এমনটাই করেছে শোভন। মেঘলা মাঝে মাঝে ভাবে লোকটা মেয়েটাকে পেয়ে বউয়ের প্রতি আর খেয়ালই নেই। মানছে মেঘলা ভুল করেছে, তাই বলে কি এত বড় শাস্তি দেবে? সকাল 9টা 20 বাজে। শোভন নূরের সাথে ঘরে খেলছে আর আহানাকে বুঝিয়ে দিচ্ছে ওর মেয়ে কিভাবে খেয়াল রাখবে। আর কড়াকড়ি নির্দেশ দিয়েছে মেঘলার কাছে না দিতে। আজ 2 দিন পর শোভন হসপিটালে যাচ্ছে, ইম্পর্টেন্ট ওটি আছে। মেঘলা বারান্দায় দোলনায় বসে ফ্যাচফ্যাচিয়ে কাঁদছে আর বলছে, মা, তোর বাবা তোকে পেয়ে আমায় ভুলে গেছে, আমায় আর ভালোবাসে না, এমনকি তোকেও তোর মায়ের আদর পেতে দেয় না। আমি ভেবেছিলাম মেয়ে এলে আমার প্রতি আরো ভালোবাসা বাড়বে, কিন্তু না, উনি এখন একা মেয়েকে ভালোবাসে। বলে আবার ফ্যাচ ফ্যাচ করে নেকা কান্না জুড়ে দিল। আহানা অসহায়ভাবে শোভনের দিকে তাকালো। শোভন দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে মেয়েকে বলে, তোমার মায়ের উপর রাগ করে থাকা দুষ্কর। তোমার মা তোমার উপরও জেলাস, দেখছো প্রিন্সেস? কিন্তু না, আমরা কথা বলবো না তোমার মায়ের সাথে, গলবো না মেয়ের ওই বাচ্চামা কথায়। আমরা আমাদের অভিমান জারি রাখবো, ঠিক আছে প্রিন্সেস? কে জানে ওই 20 দিনের বাচ্চা মেয়েটা কি বুঝলো বাবার কথা শুনে। হালকা নড়ে ঠোঁট এলিয়ে হাসলো। তা দেখে আহানা আর শোভন দুজনেই চোখ জোয়ালো। মেয়েটার গায়ের রং মায়ের মতো আর চেহারা পুরো বাবার মতো। আহানা নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ভাই, তোর মেয়ে কিন্তু মায়ের মতোই দুষ্টু হবে। দেখ না, তোর কথা শুনে হাসছে, পাকনি একটা। আহানার কথা শুনে হেসে দিল শোভন। শোভনের হাসি দেখে মেঘলা তেল বেগুনে জ্বলে উঠল। শোভন যেতেই আহানার কোল থেকে নেয় মেঘলা। এই প্রথম মেয়েকে আদর করতে পারছে। মা মেয়ের কাণ্ড দেখে হাসলো আহানা। মেঘলা ভাবলো শোভনের অভিমান ভাঙাতেই হবে, যেইভাবেই হোক। এমন করে থাকা যায় কি? রাত প্রায় 9টা বাজে। ক্লান্ত হয়ে বাড়িতে ঢুকলো শোভন। ঢুকেই ড্রয়িং রুমে ওর মায়ের সাথে মেয়েকে খেলতে দেখে তৃপ্তিমাখা হাসলো শোভন। আশেপাশে চোখ বোলালো। আহানা আছে, ওর মা আছে, বাবাও আছে। মেঘলাকে দেখলো না, কোথায় গেল আবার? ভাবলো রুমে আছে, কিন্তু রুমেও পেল না। বুকটা ধক করে উঠলো শোভনের। কোথায় গেল আবার? যতই রাগ করুক না কেন, মেঘলাকে না দেখলে ওর ভালো লাগে না। রাতে যখন ঘুমে মতো থাকে মেঘলা, তখন নিজের বুকের মাঝে জাপটে ধরে ঘুম পাগল মেয়েটা টেরও পায় না। ফ্রেশ হয়ে নিচেই গিয়ে মেয়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে সোফায় বসে। আহানাকে বিড়বিড় করে বলে, মেঘলা কইরা উপরে দেখলাম না, এখানেও নেই। আহানা বলে, মেয়েকে চেয়েছিল, তুই বলেছিস তাই দেয়নি। সেই বিকেল থেকে ছাদে কে জানে কি করছে, সবাই ডেকেছেও আসেনি। আহানার কথা শুনে মাত্রই উঠে ছাদের দিকে গেল শোভন। এই মেয়ের যা উল্টোপাল্টা বুদ্ধি, কিছু করলো না তো আবার। ছাদে এসে অন্ধকার পেল। আশেপাশে কোথাও আলো নেই, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। শোভনের এবার সত্যি চিন্তা হচ্ছে, নিচে যাওয়ার জন্য আবার পা বাড়াতেই হঠাৎ কেউ পিছন থেকে জড়িয়ে ধরলো। শোভনের বুঝতে আর বাকি রইল না কে এ। মেঘলা মিনমিনিয়ে বলে, রাগ করে আছেন ডক্টর সাহেব? প্লিজ রাগ করে থাকবেন না, আমার যে কষ্ট হয়।
কিছু বলল না শোভন। মেঘলা আবার বলে, তখন মাথা ঠিক ছিল না আমার, ভুল করে ফেলেছি। নূরের বাবাই কি ক্ষমা করবে না নূরের মাম্মাকে? মেঘলার কথা শুনে হেসে ফেলল শোভন। মেঘলাকে সামনে ঘুরিয়ে শাড়ির নিচে দিয়ে মুক্ত কোমরে হাত রেখে নিজের কাছে মিশিয়ে বলে, নূরের মাম্মা যদি নূরের মতো বাচ্চামা করে, তাহলে নূরের বাবাই কি মাফ না করে থাকতে পারে তার পরস্পর্শীকে? ভালোবাসি যে তাকে। মেঘলা পরম আবেশে শোভনের বুকের সাথে মিশে চোখ বন্ধ করে মিনমিনি বলে, আমি আজ পূর্ণ। আমার প্রণয়ে আপনাকে আসক্ত করেছি আমি ডক্টর সাহেব, যে প্রণয় থেকে মুক্তি পাওয়া দুষ্কর। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সময় পাল্টাচ্ছে, প্রণয়ের পাল্লা আরো তীব্র হচ্ছে। দেখতে দেখতে পেরিয়ে গেছে আরো 4টি বছর। নূর এখন গুটিসুটি পায়ে হেঁটে আদো আদো কণ্ঠে সবাইকে মাতিয়ে রাখে। শোভন মেঘলার ভালোবাসার পাল্লা দিন দিন বেড়েই চলেছে। আহানার বিয়ে হয়েছে রনির সাথে। আহানাও প্রেগনেন্ট 3 মাসে। নদীর ধারে বসে আছে শোভন মেঘলা, আর পাশে পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে তাদের ভালোবাসার নূর। একটু আগে সেই মসজিদ থেকে এসেছে যে মসজিদে 7 বছর আগে শোভন মেঘলার বিয়ে হয়েছিল। আজ ওদের বিয়ের পুরোপুরি 7 বছর চলছে। তা ভেবে হাসলো মেঘলা। প্রথম থেকে ভাবলো আবার ওর জীবনটাকে, কি ছিল আর কি আছে। শোভন কেমন ছিল, এখন কেমন। অদ্ভুত প্রকৃতির খেলা, কখনো দুঃখ কখনো সুখ। ছোট ছোট হাত দিয়ে চিপসের প্যাকেট থেকে চিপস বের করে খাচ্ছে। মা আর বাবার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছে। হাসার কারণ ওর বাবা ওর মাকে নিজের পায়ের ওপর বসিয়ে রেখেছে। চিপস সাইডে রেখে হাতে ভর দিয়ে উঠে হামি দিতে দিতে আদো আদো গলায় বলে, বাবাই, আমিও বসবো। মেয়ের কথায় হেসে দেয় শোভন। মেঘলা সরে গিয়ে ঘাসের ওপর বসে, আর নূর গিয়ে বসে ওর বাবারই কোলে। মেয়ে ছোট থেকেই বাবা পাগল, বাবা থাকলে আর কিছুই চায় না। শোভন মেয়েকে বুকের সাথে মিশিয়ে ধরে। সকাল থেকে হাঁটাহাঁটি করছে, তাই ঘুমিয়ে যেতে সময় লাগে না। মেঘলা সামনে গিয়ে মেয়ের মুখে লেগে থাকা চিপসের গুঁড়োগুলো ঝেড়ে দিয়ে পিছনে সরবে, তখনই শোভন মেঘলার কোমরে হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বলে, আমার পৃথিবী। মেঘলাও হেসে মাথা রেখে বলে, ভালোবাসি ডক্টর সাহেব, আপনার প্রণয়ে শত শতবার প্রণস্পর্শী হতে চাই। ভালোবাসি। শোভনের মুখে ভালোবাসি কথাটা শুনে হয়তো সূর্যটা লজ্জা পেল, তাই আপন মনে হারিয়ে গেল গধূলির আকাশে। দুজন কপতির ভালোবাসায় মুগ্ধ হলো এই আলো আধার মাখা গধূলিটা। পূর্ণ হোক ভালোবাসার পরিণয়, হোক সুখের, বেঁচে থাকুক হাজার ভালোবাসা।